হ্যালো এইচএসসি ব্যাচ 2024, তোমরা সবাই কেমন আছো? আই হোপ অল অফ ইউ গাইস ফিট অ্যান্ড ফাইন। সো আজকে আমি তোমাদেরকে রাইট ফর্ম ভার্বে বোর্ড কোয়েশ্চেন সলভ করাবো। তোমরা যারা এখনো এই রাইট ফর্ম ভার্ব সম্পর্কে রুলসের ক্লাসটা এখনো তোমরা যারা কমপ্লিট করোনি, প্লিজ আমার এই চ্যানেলটা ঘুরে আসবে, তাহলে এই রাইট ফর্ম ভার্বের অল ডিটেলসের রুলসটা তোমরা পেয়ে যাবে। তোমরা যদি এই রাইট ফর্ম ভার্বটা বোর্ড কোয়েশ্চেন খুবই আনন্দের সাথে বা অ্যামিউজিং ভাবে তোমরা যদি উপভোগ করতে চাও, তাহলে প্লিজ 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 তোমরা এই রাইট ফর্ম ভার্ব সম্পর্কে রুলসের ক্লাসটা প্লিজ দেখে আসবে। দেন তোমরা এই বোর্ড কোয়েশ্চেনটা সলভ করতে আসবে, তাহলে তোমরা খুবই আনন্দের সাথে উপভোগ করতে পারবে। আর এই বোর্ড কোয়েশ্চন সিলেট বোর্ড অ্যান্ড ঢাকা বোর্ড যতটা ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে বোঝানো বা সলভ করা যায় সেটাই আমি চেষ্টা করব। আমি আমার হার্ট অ্যান্ড সোল থেকে 100% আই উইল ট্রাই ইন মাই বেস্ট ফ্রম মাই হার্ট অ্যান্ড সোল। সো গাইস, আর কিসের দেরি, তাহলে চলো কিভাবে তোমাদেরকে যতটা ইজিয়েস্ট ওয়েতে বোঝানো যায় সেটাই তোমাদেরকে বোর্ড কোয়েশ্চেন সলভ করিয়ে দেখাবো। সো কিসের দেরি, লেটস গেট স্টার্ট। অলরেডি থাকে, রিসেন্টলি থাকে, ইয়ের থাকে, তাহলে সেটা চোখ বন্ধ করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বি নাম্বারটা যেহেতু প্যাসিভ হয়েছে, তো আমরা টেন্স পারসন অক্সিলারি ভার্ব ইজ। তোমাদেরকে ঢাকা বোর্ড 2019 এবং সিলেট বোর্ড 2019 এই দুটি বোর্ড আজকে আমি কমপ্লিট করব, তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কিভাবে কি বা কিভাবে কোন অ্যান্সার হয়। তাহলে দেখো যে রাইট ফর্ম ভার্ব নির্ণয় করার সবচেয়ে বেস্ট বা অভিনব পন্থা বা টেকনিক হচ্ছে তোমাদেরকে আগে প্যাসেজটি পড়তে হবে এ টু জেড। পড়ে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এই প্যাসেজটি প্রেজেন্টে নাকি পাস্টে। আই রিপিট, হিয়ার ইজ দ্য very and highly recommended that first of all you have to identify this passage is present or past. তোমাদেরকে সর্বপ্রথম আগে নির্ণয় করতে হবে, অর্থাৎ মার্ক আপ করে নিতে হবে যে এই প্যাসেজটি প্রেজেন্টে নাকি পাস্টে। এই কথাটা তোমাদের মধ্যে যাদের মনে থাকবে তারাই 5/5, আমি গ্যারান্টি দিলাম যে তোমরা সবাই 5/5 পাবে। যারা এই টেকনিকটা বা এই কথাটা, সিম্পল একটা কথা যারা মনে রাখবে রাইট ফর্ম ভার্ব টেকনিক বা রাইট ফর্ম ভার্ব নির্ণয় করার ক্ষেত্রে, তাহলে রাইট ফর্ম ভার্ব নির্ণয় করার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট পন্থা হচ্ছে কি, যে আগে আমাদেরকে প্যাসেজটি পরে আইডেন্টিফাই করতে হবে যে প্যাসেজটি প্রেজেন্টে নাকি পাস্টে। প্রেজেন্টে হলে মোস্ট অফ দ্য অ্যান্সার হবে কি প্রেজেন্টে, আর যদি পাস্টে হয় তাহলে অধিকাংশ অ্যান্সার হবে পাস্টে। তাহলে চলো আমরা কিভাবে নির্ণয় করবো যে সেটা প্রেজেন্টে নাকি পাস্টে। তাহলে চলো আমরা প্যাসেজটা আগে পড়ি। এখানে বলেছে ঢাকা বোর্ড 2019 সালের কোয়েশ্চনটা বলেছে যে ক্রিকেট ইজ এ পপুলার গেম। আগে আমরা বাংলা মিনিংটা আগে নির্ণয় করার আগে আমরা নির্ণয় করবো যে এই প্যাসেজটা কোন টেন্সে আছে। যে ক্রিকেট ইজ কোন টেন্সে থাকে, অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটি কোন টেন্সে আছে, প্রেজেন্টে অর্থাৎ বর্তমানে আছে। তাহলে রাইট ফর্ম ভার্বের 50-র মধ্যে আমাদের 10% কাজ শেষ, বুঝতে পারছো, আর বাকি 40% কাজ আমাদেরকে এই বাকিগুলো পরে দেন আমাদেরকে রুলস অ্যাপ্লাই করতে হবে। তোমরা যদি এই সেন্টেন্সটা পড়ে বা এই প্যাসেজটি পড়ে নির্ণয় করতে পারো যে এটা প্রেজেন্ট নাকি পাস্ট, তাহলে তোমরা যে কোনো রাইট ফর্ম ভার্ব নির্ণয় করতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইজ যেহেতু আছে তাই এটা প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, তার মানে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে এবার চলো আমরা সলভ করি। ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেট হয় একটি কি জনপ্রিয় খেলা। সাধারণত হয়, যেটা হয় লজিক্যালি যদি তুমি থিঙ্ক করো তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপরে সেন্টেন্সটা বলেছে both the young and the old get pleasure from this game. both মানে উভয়, young মানে যুবক, and এবং the old তো বৃদ্ধরা বা বৃদ্ধ বা বয়স্ক লোকেরা, get মানে কি পায়, pleasure কি পায়, আনন্দ। কোথা থেকে আনন্দ পায়, from this game এই গেমটি থেকে তারা আনন্দ পায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হয়, আর সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে না। তাহলে আগে দেখো, এন্ডের আগেরটা আমরা সাবজেক্ট নেব, এন্ড হচ্ছে একটা
কানেক্টরস, অর্থাৎ ইয়াং অ্যান্ড ওল্ড এই দুটি সাবজেক্টকে কি করছে, একত্রে যুক্ত করছে। তাই এখানে সাবজেক্ট হচ্ছে দুটি। আমরা জানি কোনো কিছু সাবজেক্ট যদি দুটি হয় তাহলে সেটা থার্ড পারসন সিঙ্গুলার থাকে না, তখন সেটা কি হয়ে যায় থার্ড পারসন প্লুরাল। থার্ড পারসন প্লুরাল যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে সেটা সাবজেক্ট, তাহলে সেটা ভার্বের যে ফর্ম আছে সেই ফর্মে পাবো। তার মানে গেট যে ফর্ম আছে সেই ফর্মে পাবো। তারপর বলছে ইন ফ্যাক্ট প্রকৃতপক্ষে ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। প্রকৃতপক্ষে ক্রিকেটকে বলা হয় জেন্টলম্যানস গেম, ভদ্রলোকের খেলা হয়। এখন থেকে এই জায়গায় সাবজেক্টকে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে এটা তো একটা পুরো সেন্টেন্সটাকে মডিফাই করছে, এটা তো সাবজেক্ট হতে পারে না। হ্যাজ দ্য সাবজেক্ট ইজ ক্রিকেট। এখন দেখতো আমরা আগে সাবজেক্টটা ভালো করে ফোকাস করব। ক্রিকেট কল, এবার ক্রিকেট কি সে নিজে নিজে বলতে পারে হাই আমি ভদ্রলোকের খেলা, হ্যালো আমি ভদ্রলোকের খেলা, তোমরা গরিবদের জন্য না? এখন বলো তো তোমরা সবাই যে ক্রিকেট সে কি নিজে নিজে বলতে পারে না, সেই ক্রিকেটটা আমাদের মাধ্যমে বলে যে আমি ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা। তার মানে আমাদের একটা রাইট ভাবে রুলস আছে যে সাবজেক্ট যদি তার নিজের কাছে যদি না করতে পারে তাহলে সেটা কোন রুলস এর মধ্যে আসবে? অবশ্যই এটা প্যাসিভ এর মধ্যে আসবে। প্যাসিভ বলে টেন্স অফ পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব নিব, তার সাথে যোগ করব মূল ভার্বের বি3 ফর্ম। আর প্যাসিভ বলতে কি মূল ভার্বের বি3 ফর্ম। তাহলে যেহেতু আমরা প্রথমেই নির্ণয় করতে পারছি যে এই প্যাসেজটি প্রেজেন্টে, তার মানে প্রেজেন্টের এম ইজ আর এই তিনটে থেকে যে কোনো একটা যাবে। এই এম ইজ আর এই তিনটে থেকে যে কোনো একটা যাবে কিসের উপর ডিপেন্ড করে? সাবজেক্টের উপর বেস করে। এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর নিব, সিঙ্গুলার হয় তাহলে ইজ নেব, আর আর যদি আই হয় তাহলে এম নেব। এখন দেখো তো সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই ক্রিকেট হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব। আর সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব অক্সিলারি ভার্ব নিব, তাহলে অক্সিলারি ভার্ব এম ইজ আর এর মধ্যে কোনটা সিঙ্গুলার অক্সিলারি ভার্ব? অবশ্যই ইজ। এখন এই অক্সিলারি ভার্বের সঙ্গে ভার্বের কোন ফর্ম নিব? কল্ড এর বি3 ফর্ম নিব, কল্ড। তার মানে ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। কেন ইজ হলো? কারণ এই ক্রিকেটটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ যেহেতু সে তার নিজের কাজ নিজে করতে পারে না, সেই জন্য আমরা জানি টেন্স ও পার্সন অনুযায়ী আগে আমরা টেন্স নির্ণয় করছি যে টেন্স হচ্ছে প্রেজেন্টে, তারপরে সেই পার্সন অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব নিয়েছি ইজ, দেন আমরা মূল ভার্বের বৃদ্ধি ফ্রম কল্ড নিয়েছি, অর্থাৎ CALLED কল্ড লাগিয়ে দেবে, জাস্ট অ্যান্সার হয়ে যাবে ইজ কল্ড। এখন পরবর্তীটি খেয়াল করো। তার পরবর্তী সেন্টেন্সটি বলছে ইট এন্টারটেইনস আস উইথ পলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। ইহা বা এটা আস আমাদেরকে কি দেয়? এন্টারটেইন মানে আনন্দ বা উপভোগ করে। কিসের মাধ্যমে? এটা আমাদেরকে যেমন আনন্দ উপভোগ দেয় ঠিক তেমনি সেটা আমাদেরকে কি সম্পর্কে শেখায়? পলাইটনেস ভদ্রতা এবং ডিসিপ্লিন শৃঙ্খলা বা নিয়ম কানুন বর্তিতা সম্পর্কে আমাদেরকে শেখায়। এই খেলাটা যেমন একটা আনন্দ এবং উপভোগের ঠিক তেমনই এটা আমাদেরকে ভদ্রতাও শেখায়, আবার শৃঙ্খলাও শেখায়। তাহলে এখন দেখো তো সাবজেক্ট যদি তারপর সিঙ্গুলার হলে যে সেটা ভার্বের সাথে এস বাই এস হবে এমনটা না। আগে তোমাদেরকে এই পুরো সেন্টেন্সটা পরে আইডেন্টিফাই করতে হবে যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট নাকি পাস্ট হলে তখন কিন্তু তারপর সিঙ্গুলার সাবজেক্ট থাকা সত্ত্বেও কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস হবে না। তাহলে এখন দেখো তো বাংলা মিনিংটা আগে করি আমরা। ইট এন্টারটেইনড আস, এটা আমাদেরকে আনন্দ উপভোগ দেয় উইথ কিসের সাথে? পলাইটনেস অ্যান্ড ভদ্রতার সাথে। এটা আগেও দিত আনন্দ উপভোগ, এখনো দেয়, ভবিষ্যতে দিবে। সেটা আমাদেরকে আগেও ভদ্রতা সম্পর্কে শেখাতো এবং আনন্দ উপভোগ দিত, ভবিষ্যতে দিবে, এখনো দিতেছে। যেটা চিরন্তন সত্য সেটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একমাত্র ভার্বের সাথে এস বাই এস হয়। তাহলে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ইট, তাই ভার্বের সাথে ইএস হবে, তার মানে এন্টারটেইনস। আর ইএস কখন যোগ হবে? যখন কোনো ভার্বের শেষে এস থাকবে, SH থাকবে, CH থাকবে, GH থাকবে, ZZ থাকবে, ও থাকবে, এগুলো যখন থাকবে কোনো ভার্বের শেষে তখন আমরা ইএস যোগ করবো, আদারওয়াইজ আমরা ইএস যোগ করবো না। তাহলে আমি যেগুলো বললাম এখন SS, CS, GH, ZZ, ও কোনোটাই তো নাই এন্টারটেইনের সঙ্গে, তার মানে এখানে ইএস হবে না, কি হবে? এস হবে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু, আর এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তার মানে ভার্বের সাথে ইএস হয়েছে, তার মানে ইট এন্টারটেইনস। তার পরবর্তী সেন্টেন্সটা বলছি
এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্র্যাটার্নিটি। এই সেন্স মানে এটা আমাদেরকে একটা যুক্তিগত সম্পর্কে বোঝায়। অফ ব্রাদারহুড, এটা আমাদের ভ্রাতৃত্ব, এবং ফ্র্যাটার্নিটি মানে ভ্রাতৃত্ববোধ। ক্রিয়েট এমং দ্য প্লেইং নেশনস থ্রু ইট। ক্রিয়েট মানে তৈরি করে, এমং প্লেইং নেশনস মানে বিভিন্ন ধরনের খেলোয়াড়ের মধ্য দিয়ে বা জাতির মধ্য দিয়ে এটি আমাদেরকে কি ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃত্ববোধ এটি আমাদেরকে মধ্যে কি করে, তৈরি করে। তার মানে এখানে এত বড় একটি সেন্টেন্সের সাবজেক্ট কিভাবে কোনটা নির্ণয় করবো সেটা ডিপেন্ড করবে যে এই এত বড় লাইনের আগে প্রিপজিশন কোনটা। সেই প্রিপজিশনের আগে যেটা যাবে সেটা হচ্ছে সাবজেক্ট। এখন প্রিপজিশন আগে যদি কোনো ওয়ার্ড বা সাবজেক্ট না থাকে তাহলে পরে অবশ্যই সাবজেক্ট থাকবে। তো এই জায়গায় যেহেতু অফ আছে, তার মানে এই অফের আগেরটা হচ্ছে সেন্টেন্স। এখন দেখো তো, এ সেন্স, সেন্স সে কি নিজে নিজে বলতে পারে হায় আমি অনেক জাতির মধ্য দিয়ে ভ্রাতৃত্ব বা ভ্রাতৃত্ববোধ তৈরি করতে পারি? অবশ্যই নট। যে কোনো সেন্স তো বলতে পারে না এরকম। তার মানে আমরা বুঝতে পারলাম যে এই সেন্সটা হচ্ছে প্যাসিভ, আর প্যাসিভ আইডেন্টিফাই করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে কি সাবজেক্টের দিকে একবার ডিরেক্ট ফোকাস দিব। সাবজেক্টটা যদি সেটা নিজে করতে পারে না তাহলে সেটা প্যাসিভ, আর যদি করতে পারে তাহলে অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলে ভার্বের যে ফর্ম আছে সেই ফর্মই হবে। প্যাসিভ বলে আমরা জানি টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভিতরি। এখন দেখো তো টেন্স আগে নির্ণয় করি। এ সেন্স অফ ভ্রাতৃত্ববোধ অ্যামং দ্য নেশনস থ্রু ইট, এটা আগেও তৈরি করতো আমাদের অনেক জাতির মধ্যে, আগেও তৈরি করতো ভ্রাতৃত্ববাদ, বর্তমানে করে, ভবিষ্যতে করে যাবে। যেটা চিরন্তন সত্য, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে নির্ণয় করতে পারলাম যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে। প্রেজেন্ট টেন্স হলে আমরা এমিজারের যে কোনো একটা নেব। এই এমিজার অক্সিলারির উপর কিসের উপর ডিপেন্ড করে নেব? সাবজেক্টের উপর বেস করে। এসেন্স, তারপরে সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তার মানে আমরা ইজ নেব। ইজ ক্রিয়েট আছে মূল ভার্বের ভিতরি ফর্ম, ইজ ক্রিয়েটেড। কেন ইজ হলো? কারণ এসেন্সটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভ হলে আমরা জানি প্যাসিভ হচ্ছে সেটাকে আমরা বলবো যে সাবজেক্টটা নিজে করতে পারে না। এখন দেখো তো এসেন্স, এই সেন্স কি নিজে নিজে ক্রিয়েট করতে পারে যে ভ্রাতৃত্ব বা ভ্রাতৃত্ববোধ? অবশ্যই নট। তার মানে এটা প্যাসিভ। প্যাসিভ হলে আমরা টেন্স ও পার্সনের অক্সিলারি ভার্ব প্লাস মূল ভার্বের ভিতরি। টেন্স যেহেতু প্রেজেন্টে আছে তাই আমরা সাবজেক্টের উপর বেস করে অক্সিলারি ভার্ব ইজ নিছি, আর মূল ভার্বের ভিতরি ফর্ম ক্রিয়েটেড। তার পরবর্তীটা বলছে এট প্রেজেন্ট, বর্তমানে ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বর্তমানে ক্রিকেট হয় সবচেয়ে জনপ্রিয় একটি খেলা বাংলাদেশের মধ্যে। এটা বুঝতে পারলাম। তার পরবর্তী সেন্টেন্সটা কি বলছে আমরা দেখি। দ্য ইংলিশ প্লে ইট হেয়ার দিস সাবকন্টিনেন্ট। তো ইংলিশ, দ্য ইংলিশ, যখন ইংলিশ বলবে তখন একটা সাবজেক্টকে বোঝাবে। যখন দা ইংলিশ বলবে তখন পুরো একটা জাতিকে বোঝাবে, অর্থাৎ ইংরেজদের পুরো জাতিকে এখানে ইন্ডিকেট করছে। দা ইংলিশ অর্থাৎ ইংলিশের প্লে খেলতো ইট হেয়ার ইন দিস, তো এই জায়গায় সাবকন্টিনেন্ট, এই ভূ উপমহাদেশে, এই ভূ উপমহাদেশে ইংরেজরা খেলতো। আচ্ছা তোমরা কি বলো তো, এই ইংরেজরা কি এখন খেলতো? অবশ্যই না। তারা অতীতে চলে গেছে। যেটা চলে গেছে সেটা আমাদের জন্য কি পাস্ট ইজ পাস্ট। তার মানে এটা অতীতের কথা ইন্ডিকেট করছে। তার মানে যদি কোনো সেন্টেন্স অতীতের কথা ইন্ডিকেট করে তাহলে ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের বি টু ফর্ম হয়। তাহলে তোমরা বুঝতে পারছো যে এতক্ষণ আমরা কিন্তু প্রেজেন্ট টেন্সে করে আসছি, কিন্তু মাঝখানে কি আসছে? পাস্ট টেন্স। তাই তোমাদেরকে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে যে তোমরা ফটাফট ভার্বের সাথে ইয়েস যোগ করে দিবে এটা কিন্তু না। তোমাদেরকে আগে সেন্টেন্সটা পড়তে হবে, দেন তোমাদের বাংলা মিনিংটা বের করতে হবে। সেই বাংলা মিনিং এর উপর ডিপেন্ড করবে যে তুমি কোন রুলসটা অ্যাপ্লাই করবে। বুঝতে পেরেছো? আই রিপিট, তোমরা যে কোনো সেন্টেন্সটা পড়বে ভালো করে, দেন পড়ার পরে সেটা বাংলাটা আইডেন্টিফাই করবে। তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে দা ইংলিশ প্লে ইট হিয়ার, ইংলিশটাকে এই জায়গায় খেলতো। তারা তো খেলে চলে গেছে, যেটা চলে গেছে এটা আমার জন্য পাস্ট। পাস্ট হওয়ার কারণে আমরা ভার্বের বি টু ফর্ম নিছি, প্লে থেকে প্লেড হবে। তারপরে বলছি এন্ড এবং সিন্স দেন ইট। সিন্স মানে কি? ঠিক তখন থেকে এটা, বিকাম মানে কি হয়ে গেছে এন ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনস। এটা ইন্টিগ্রাল মানে একটা অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে গেছে আমাদের আনন্দ উপভোগের। এটা হয়ে গেছে এমন অর্থে, মানে হয়েছে অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আনা সাবজেক্ট এবং ভার্ব আনবো। অর্থাৎ মানে হয়েছে, তারা যখন খেলতো
আমাদের এই উপমহাদেশে এই ইংলিশ জাতিরা ঠিক তখন থেকে, অর্থাৎ ঠিক তখন থেকেই ইন্টেগ্রাল পার্ট মানে একটা অবিচ্ছেদ্য একটা অংশ হয়েছে আমাদের এন্টারটেইনস মানে একটা আনন্দ উপভোগের জন্য হয়েছে, এমন অর্থে আমরা হ্যাজ বসতে পারে। আর হ্যাজের পরে ভার্বের কোন ফর্ম আছে? ভার্বের বিতির ফর্ম আসে। কেন হ্যাজ আসছে? কারণ ইট তো তৎপর্যন্ত সিঙ্গুলার, তৎপর্যন্ত সিঙ্গুলার জন্য আমরা হ্যাজ নিয়েছি। আর তৎপর্যন্ত যদি প্লুরাল হতো তাহলে হ্যাভ ভার্ব আনতাম। বুঝতে পারছো? হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব অক্সিলারি, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব অক্সিলারি। বুঝতে পারছো? যেহেতু তৎপর্যন্ত সিঙ্গুলার নাম্বার ইট এখানে, তাই অক্সিলারি ভার্ব আমরা সিঙ্গেলটা আনবো। এই সিঙ্গেল ভার্ব হচ্ছে হ্যাজ। আর হয়েছে এমন অর্থে সিন্স দেন ইট মানে ঠিক তখন থেকে এটা, বিকাম মানে কি হয়েছে, এন ইন্টেগ্রাল পার্ট অর্থাৎ একটা অবিচ্ছেদ্য অংশ হয়েছে এন্টারটেইনমেন্ট আমাদের আনন্দ উপভোগের। হয়েছে এমন অর্থে এই জায়গায় কোনো রুলস অ্যাপ্লাই হবে না, জাস্ট বাংলার অর্থের উপর ডিপেন্ড করে এই জায়গায় হয়েছে এমন অর্থে আমরা হ্যাজ বসিয়েছি। বুঝতে পারছো কেন আমরা হ্যাজ বসিয়েছি? কারণ ইট সাবজেক্ট তারপরে সিঙ্গুলার, সেজন্য আমরা হ্যাজ ভার্ব অক্সিলারি আনছি। তারপরে বিকাম, ভার্বের বিতির ফর্ম বিকামই থাকে, বিকাম, বিকিং, বিকাম। যারা এই ভার্বের ফর্ম সম্পর্কে একটু দুর্বল তারা প্লিজ, যদি তোমরা জানো না যে কোনগুলো ভার্বের ফর্ম পড়তে হবে বেসিকলি, তাহলে তোমরা সেটা আমাকে বলবে প্লিজ। আমার ফেসবুক গ্রুপে বা ফেসবুক পেজ আছে একটা, বা আমার ফেসবুক অফিসিয়াল একটা প্রোফাইল আছে, সেই ফেসবুক অফিসিয়াল পেজে তোমরা জানাবে যে আমাদের ভার্বের ফর্মগুলো লাগবে, তাহলে আমি তোমাদেরকে সিলেক্টেড যে ভার্বের ফর্মগুলো আছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করব। অর্থাৎ তোমরা যদি এই ভার্বের ফর্ম সম্পর্কে খুবই উইক থাকো তাহলে তোমরা কোনোটাই কি অ্যান্সার করতে পারবে না প্রপারলি। আই রিপিট, তোমরা ভার্বের ফর্মগুলো ভালো করে একদম মেমোরাইজ করে নেবে। বুঝতে পেরেছো? তাহলে এরপরে পরবর্তীতে দেখো, আমার টিম মানে আমাদের টিম মানে দলগুলো কনসিস্ট গঠিত অফ স্কিলড প্লেয়ার্স। আমাদের দলটি কি গঠিত অফ স্কিলড মানে একটা দক্ষ প্লেয়ার্স নিয়ে গঠিত। এখন যেহেতু স্কিলড প্লেয়ার্স আছে, তার মানে সেটা প্রেজেন্টে হয়। সাধারণত প্রেজেন্টে টেন্সে তো ইয়েস যুক্ত থাকে, তার মানে বুঝতে পারছি যে প্লেয়ার্সটা ইয়েস থাকার কারণে এটা প্রেজেন্ট টেন্সে আমরা জানি যে ভার্বের সাথে ইয়েস বিএস হয়। এটা বেস করবে সাবজেক্টের উপর। সাবজেক্ট যেহেতু আওয়ার টিম মানে আমাদের টিম, তারপর সিঙ্গুলার নাকি প্লুরাল? আমাদের টিম, এটা কি একজনের টিম? অবশ্যই নট, অনেকের টিম। একটা দেশের টিম, সেটা তো শুধু দেশের টিম না, আমাদের পুরো জাতির, আমার টিম তোমার টিম, আমরা সবাই দাবি করতে পারি, ক্লেম করতে পারি। তার মানে সেটা সাবজেক্ট প্লুরাল। প্লুরাল সাবজেক্টের সঙ্গে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে ইয়েস বা ইয়েস হয় না, তাই থাকবে। তার পরবর্তী সেন্টেন্স দে অলরেডি, তারা ইতিমধ্যে শো দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচ, তারা ইতিমধ্যে কি দেখিয়ে দিয়েছে তাদের দক্ষতা বা পারফরমেন্সটা তারা দেখিয়েছে। সেভারাল মানে কতিপয়, কয়েকটি ম্যাচে তারা দেখিয়েছে। আমরা জানি সাবজেক্টের পরে আছে অলরেডি। কোনো সেন্টেন্সের মধ্যে বা শেষে বা সাবজেক্টের পর যদি থাকে অলরেডি আছে, নেভার আছে, এভার আছে, লেট আছে, সোফার আছে, টিল নাও আছে, টার্গেট আছে, নাও আছে, জাস্ট নাও আছে, এইগুলো যদি থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে যে কোনো রাইট ফর্মের ক্ষেত্রে চোখ বন্ধ করে বলবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই রিপিট, কোনো সেন্টেন্সের মধ্যে যদি তোমরা অলরেডি দেখতে পাও, রিসেন্টলি দেখতে পাও, লেটলি দেখতে পাও, অলরেডি, রিসেন্টলি, লেটলি, জাস্ট আছে, জাস্ট নাও আছে, এভার আছে, নেভার আছে, সো ফার আছে, টিল নাও আছে, টিল টার্গেট আছে, টার্গেট আছে, আপ টু আছে, টার্গেট আছে, অথবা নাও আছে। যদি এইগুলো থাকে তাহলে তোমরা সবাই চোখ বন্ধ করে বলবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের বিপরীত ফর্ম। সাবজেক্টও আছে দে, যেহেতু প্লুরাল তাই আমরা ভার্ব নিব। হ্যাজ এর মধ্যে প্লুরাল ভার্ব হচ্ছে হ্যাভ, তাই দে হ্যাভ অলরেডি শো থেকে শোন হবে, SHOWEN শোন। অর্থাৎ আমরা জানি অক্সিলারি ভার্ব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মূল ভার্বের বিপরীত ফর্ম হয়। তাহলে আই রিপিট, কোনো সেন্টেন্সে যদি অলরেডি থাকে, রিসেন্টলি থাকে, লেটলি থাকে, এভার থাকে, নেভার থাকে, জাস্ট আছে, জাস্ট নাও আছে, সো ফার আছে, টিল নাও আছে, অথবা টার্গেট যদি থাকে, বা আপ
টু যদি থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে বলবো যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা মনে যদি থাকে তোমরা এই এইচ নাম্বারটা ফিল আপ করতে পারবে। তার মানে আমাদের যেহেতু আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের ভিত্তি ফর্ম। সাবজেক্টও দেওয়া আছে প্লুরাল, তাই ভার্ব নিয়েছি হ্যাভ প্লুরাল, দেন অলরেডি লিখছি, লিখার পর আমরা মূল ভার্বের শো থেকে শোন হয়েছে। আই রিপিট, তোমাদের যাদের ভার্বের ফর্মগুলো মুখস্থ না তোমরা প্লিজ 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 এই ভার্বের ফর্মগুলো খুব ভালো করে মুখস্থ করে নেবে। তার পরবর্তী লাইনটা বলেছে বাট, কিন্তু ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট সামটাইমস, কিন্তু এটা হয় বা এই ব্যাপারটা খুবই দুঃখের বিষয় যে কখনো কখনো সামটাইমস আওয়ার প্লেয়ার্স, আমাদের খেলোয়াড়রা প্লে সো পুরলি, তারা এতটাই খারাপ খেলে যে দ্যাট আওয়ার কান্ট্রিম্যান বিকাম অ্যাস্টনিশড, আমাদের কি দেশের মানুষরা হতবাক হয়ে যায়। বাট ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা দুঃখের বিষয় হয়েছে যে সামটাইমস কখনো কখনো আওয়ার প্লেয়ার্স নাকি প্লেয়ার, আওয়ার প্লেয়ার্স তার পারসন প্লুরাল, তাই সাম প্লে আছে, প্লে পারবের বেস ফর্ম আছে, বেস ফর্মই যাবে। আই রিপিট, যেহেতু আওয়ার প্লেয়ার্স তার পারসন সিঙ্গুলার না প্লুরাল, প্লুরাল সাবজেক্ট হওয়ার কারণে বারবার যে ফর্ম আছে সেই ফর্মই যাবে। তারপর হচ্ছে দ্যাট আওয়ার কান্ট্রি মেন নাকি ম্যান, অবশ্যই মেন মানে অনেক মানুষেরা কি অ্যাস্টনিশ মানে বিকাম অ্যাস্টনিশ মানে হতবাক হয়ে যায়। শুধু কি একজন মানুষ হতবাক হয়? আমাদের এই খেলোয়াড়ের খেলাগুলো দেখে মাঝে মাঝে তারা এতটাই খারাপ খেলে যে আমাদের সবাই কি, আমাদের দেশের সবাই কি হতবাক হয়ে যায়। তাহলে কান্ট্রি ম্যান আছে নাকি মেন? অবশ্যই ম্যান, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট। প্লুরাল সাবজেক্টের জন্য আমরা জানি প্রেজেন্ট টেন্সে কি বিকামের ক্ষেত্রে বিকামিতে হবে, তো ভার্বের সঙ্গে কোনো এস বা এস যোগ হবে না। তাহলে আমাদের এই ঢাকা বোর্ড 2019-এরটা কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদেরকে আবার একটু রিভাইজ দিয়ে দিই শুরু থেকে শেষ পর্যন্ত। এ নাম্বারটা যেহেতু সাবজেক্ট আর যেহেতু আমরা নির্ণয় করতে আছে যে প্যাসেজটি প্রেজেন্টে আছে, তার মানে প্রেজেন্টে যদি হয় একমাত্র প্রেজেন্ট টেন্সে কি সাবজেক্ট যদি তার পারসন সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস বাই এস হয়, যেহেতু ইয়াং এন্ড ওল্ড তার পারসন প্লুরাল নাম্বার, তাই আমরা এ নাম্বারটা অ্যান্সার দিয়েছি। গেটের ভার্বের বেস ফর্ম আছে, বেস ফর্মই হবে। অ্যান্ড বি নাম্বার, ক্রিকেট যেহেতু প্যাসিভ, সেটা নিজের কাজ নিজে করতে পারে না, তাই আমরা টেন্স অফ পারসন অনুযায়ী ইজ কল্ড দিয়েছি, মূল ভার্বের বি3 ফর্ম কল থেকে কল্ড হয়েছে। অ্যান্ড সি নাম্বারটা যেহেতু ইট তার পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এন্টারটেইন থেকে এন্টারটেইনস হয়েছে। এসেন্স যেহেতু এটা প্যাসিভ, এসেন্স সে যেহেতু নিজে নিজে তার নিজের কাজ করতে পারে না, সে নিজে নিজে অনেক মানুষের জাতির মধ্যে কি তৈরি করতে পারে না, ভ্রাতৃত্ববোধ বা ভ্রাতৃত্ব তা তৈরি করতে পারে না, তার মানে এসেন্স হচ্ছে প্যাসিভ। প্যাসিভ হলে আমরা জানি টেন্স অফ পারসন যে অক্সিলারি ভার্ব, তারপর মূল ভার্বের বি3 ফর্ম, তাই অক্সিলারি ভার্ব নিয়েছি সাবজেক্টের উপর বেস করে ইজ ক্রিয়েটেড। দ্য ইংলিশ যেহেতু পুরো জাতিরা তারা খেলতো আমাদের এই উপমহাদেশে এই সাবকন্টিনেন্টে, তারা যেহেতু খেলা শেষ হয়ে গেছে, তারা এখনো খেলেননি, তারা অতীতে খেলছে। অতীতের এমন অর্থে বুঝাতে আমরা পাস্ট টেন্স নিয়েছি, অর্থাৎ পাস্ট ভার্বের পাস্ট ফর্ম নিয়েছি, অর্থাৎ প্লে থেকে প্লেড হয়েছে। ইট, এক নম্বরটা বলছে ইট যেহেতু তার পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ইট বিকাম, বিকামের সঙ্গে এস দিব না, কারণ এই জায়গায় কি হয়েছে যে এই সেন্টেন্সটার কি বাংলার মিনিং অর্থ হয়েছে এমন অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়েছি। হয়েছে এমন অর্থে সাবজেক্ট যেহেতু তারপর সিঙ্গুলার, তাহলে তাই আমরা কি সিঙ্গুলার হওয়ার কারণে তাই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সিঙ্গুলার ভার্ব হ্যাজ নিয়েছি। হ্যাজ বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট। জি নাম্বারটা বলছে আওয়ার টিম যেহেতু তার পারসন প্লুরাল, তাই আমরা কনসিস্ট আছে, কনসিস্ট দিতে হবে। আর এই নাম্বারটা আমরা জানি যে কোনো সেন্টেন্সে অলরেডি থাকে, রিসেন্টলি থাকে, ইয়েট থাকে, লেটলি থাকে, এভার থাকে, জাস্ট আছে, জাস্ট নাও আছে, সো ফার আছে, টিল নাও আছে, টিল টার্গেট আছে, নাও আছে, টার্গেট আছে, অথবা আপ টু যদি থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তোমরা বসাবে। তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাই আমরা ভার্ব আনছি হ্যাভ, তারপরে অলরেডি শো থেকে শোন হয়েছে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি মূল ভার্বের কোন ফর্ম হয়, অক্সিলারি ভার্বের সাথে বি3 ফর্ম হয়। আওয়ার প্লেয়ার্স, আই নম্বরটা যেহেতু তার পারসন প্লুরাল নাম্বার বা সাবজেক্ট যেহেতু তার পারসন প্লুরাল, তাই আমরা ভার্বের যে ফর্ম আছে সেই ফর্ম যাবো। ঠিক তেমনি যে নাম্বারটা তার পারসন কান্ট্রি ম্যান না কান্ট্রি ম্যান, কান্ট্রি ম্যান নাকি মেন, কান্ট্রি ম্যান প্লুরাল, তাই ভার্বের যে ফর্ম আছে সেই ফর্মই বসাইছি। রাইট ফর্ম ভার্ব কি রে ভাই, কি
এ নাম্বারটা যেহেতু থার্ড পার্সন সে প্লুরাল হয়েছে তাই আমরা গেট বসাইছি। বি নাম্বারটা যেহেতু প্যাসিভ হয়েছে তাই আমরা টেন্স পার্সন অক্সিলারি ভার্ব ইজ কল দিয়েছি। সি নাম্বারটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই আমরা এস দিয়েছি। আর ডি নাম্বারটা যেহেতু তার প্যাসিভ হয়েছে তাই আমরা ইজ ক্রিয়েটেড দিয়েছি। ই নাম্বারটা যেহেতু ইংলিশরা তারা অতীতে ফেলতে অর্থে ভার্বে বি টু ফর্ম বসিয়েছি। এফ নাম্বারটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমরা কি এই জায়গায় কোনো রুলসই কাজ করেনি, কাজ করছে কি এই সেন্টেন্সটার বাংলা মিনিং অর্থে হয়েছে এমন অর্থে ইট হ্যাজ বিকাম বসিয়েছি। আওয়ার টিম যেহেতু প্লুরাল সাবজেক্ট তাই আমরা প্লুরাল সাবজেক্টের জন্য ভার্ব যে ফর্ম আছে সেই ফর্মই থাকে, আমরা জানি কোনো পরিবর্তন হয় না। আর এই নাম্বারটা বলছে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অলরেডি রিসেন্টলি থাকে, জাস্ট নাও থাকে, এভার থাকে, নেভার থাকে, লেটলি থাকে, এইগুলো যদি কোনো সেন্টেন্স থাকে আমরা জানি যে এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী দে হ্যাভ শোন হয়েছে। আর আই নাম্বার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার না হয় প্লুরাল হয়েছে তাই আমরা প্লে থেকে প্লে আনছি। যে নাম্বারটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার থেকে প্লুরাল তাই আমরা প্লুরাল বিকামই বসাইছি। তাহলে কি রে ভাই, কি রাইট ফর্ম পাবে আমাদের ইজিয়েস্ট ওয়েতে আমরা প্রপার ওয়েতে কিভাবে সঠিক ওয়েতে তোমাদেরকে সলভ করা যায় সেটাই আমি চেষ্টা করেছি। তাহলে তোমরা সবাই বুঝতে পারছো যে রাইট ফর্ম ভার্ব কতটা ইজি। যদি সেই রুলসটা এবং বাংলা মিনিংটা ঠিক ভালোভাবে বুঝতে পারো তাহলে সেটা খুবই তোমরা ইজিয়েস্ট ওয়েতে বুঝতে পারবে। সো তাহলে চলো আমরা সেটা আবার আমরা সলভ করি। তো সিলেট বোর্ড 2019 সালের গাইজ আই রিপিট তোমাদেরকে বলছি যে তোমরা যদি কঠিন বা খুবই ডিফিকাল্ট বা খুবই বা ভেরি কমপ্লেক্সাইটি যদি কোয়েশ্চেন পেতে চাও তাহলে তোমরা একদম ফোকাস দেবে সিলেট বোর্ড অ্যান্ড কুমিল্লা বোর্ড। এই দুটি বোর্ডে একটু ডিফিকাল্ট ধরনের একটি কোয়েশ্চেন করে। আর ঢাকা বোর্ড যদিও একটু কঠিন করে কিন্তু সেটার সিস্টেমটা একদম ইজিয়েস্ট ওয়ে থাকে, অর্থাৎ সিম্পল ওয়েতে তারা চেষ্টা করে যে কিভাবে কঠিনটা সাজানো যায়। আর সিলেট বোর্ড আর কুমিল্লা বোর্ড তারা কি সিম্পল ওয়েতে না, তারা বরং কমপ্লেক্সাইটি ওয়েতে তারা প্রশ্নটা কি কোয়েশনটা তারা ক্রিয়েট করে। তাহলে চলো আমরা 2019 সালেটা সলভ করি। সিলেট বোর্ড 2019 সালেটা বলছে আমরা জানি যে রাইট ফর্ম ভার্ব নির্ণয় করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে প্রেসেসটি পরে আগে আইডেন্টিফাই করবো যে সেটা প্রেজেন্ট নাকি পাস্ট। তাহলে চলো আগে আমরা প্রেজেন্ট নাকি পাস্ট সেটা আইডেন্টিফাই করি। ফিউচার আসবে না ভাই, রাইট ফর্ম ভার্বে কোনো ফিউচার টেন্স দিয়ে শুরু হয় না, সেটা হয় সেটা প্রেজেন্টে যাবে আর নয়তো সেটা পাস্টে যাবে। When I was a child I be afraid of the dark. When কথাটার অর্থই যেমন অতীত ভাব বোঝাচ্ছে, তাহলে আমরা একটু আইডেন্টিফাই বা কনফার্ম হয়নি। সাবজেক্ট আই এর পরে ওয়াজ আছে, আমরা জানি ওয়াজ এর একমাত্র কি পাস্ট টেন্সেই থাকে, তার আমরা আইডেন্টিফাই করতে পারছি এই পেজটি কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে। তাহলে আমরা আমাদের 50%-এর মধ্যে 10% কাজ শেষ, আর বাকি 40% আমাদেরকে এই লাইনগুলো বা সেন্টেন্সটা বা পুরো প্যাসেজটা পড়ে সঠিকভাবে রুলসগুলো অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ প্যাসেজটা যদি তুমি পূর্বেই নির্ণয় করে ফেলো যে প্রেজেন্ট নাকি পাস্ট তাহলে তোমার 10% কাজ শেষ। তাহলে দেখবে যে তুমি অ্যান্সার অটোমেটিক্যালি করতে পারছো। তাহলে দেখো when I was a child, যখন আমি একজন শিশু ছিলাম, I be afraid, আমি কি ভীত পেতাম, অফ দ্য ডার্ক, অন্ধকারকে ভীত পেতাম। আমরা রাইট ফর্ম ভার্বের একটা রুলস আছে, যদি কোনো ব্র্যাকেটের ভিতরে বি থাকে সেই বিটাকে ভেঙে আমরা জানি এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার, টেন্স ও পার্সন অনুযায়ী এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার এইগুলোর যে কোনো একটা নিব। তাহলে আমরা টেন্সটা নির্ণয় করে ফেলছি যে এটা কোন টেন্স, পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্সের একটা কাজ শেষ, এখন আমরা দরকার টেন্স নির্ণয় করে পারছি পার্সন। এখন দেখো পার্সন কি আছে, আই আছে, অর্থাৎ ফার্স্ট পার্সন আছে। এই ফার্স্ট পার্সনের সঙ্গে অলওয়েজ অক্সিলারি ভার্ব কি যায়, ওয়ার তো যাবে না, ওয়ার হচ্ছে প্লুরাল ভার্ব। সিঙ্গুলার ভার্বের জন্য আমরা আই এবং থার্ড পার্সন সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমরা নেই ওয়াজ। আই রিপিট, কখন ওয়াজ বসবে আর কখন ওয়ার বসবে, যখন দেখবে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কি ওয়াজ সাবজেক্ট, ওয়াজ অক্সিলারি ভার্ব যাবে, আর থার্ড পার্সন প্লুরালের জন্য অক্সিলারি ভার্ব ওয়ার যাবে পাস্ট টেন্সে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কখন তোমরা ওয়াজ নিবে আর কখন ওয়ার নিবে। আই রিপিট, যদি সাবজেক্টে ফার্স্ট পার্সন হয় এবং থার্ড পার্সন সিঙ্গুলার হয় সাবজেক্ট তখন আমরা ওয়াজ নিব, আর যদি প্লুরাল হয়
তখন আমরা ওয়ার নিব। আই হোপ তোমরা বুঝতে পারছো, যেহেতু আমরা আইডেন্টিফাই করছে ফার্স্টে যে এটা ফার্স্ট পারসন, আমরা জানি অক্সিলারি ভার্ব অনুযায়ী আমরা আই ওয়াজ নিব। আই ওয়াজ afraid of the dark। আমরা জানি বি থেকে ভেঙে টেন্স অফ পারসন অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার অথবা এম ইজ আর এইগুলোর থেকে যে কোনো একটা নেই। তার মানে আমরা নির্ণয় করতে পারছি যে এই প্যাসেজটি আছে পাস্টে হওয়ার কারণে আমরা পার্সনের সঙ্গে অ্যাপ্রুভ বা অ্যাপ্রোপ্রিয়েট বা যথাযথতা রেখে আমরা অক্সিলারি ভার্ব ওয়াজ নিছি। তাহলে এ নাম্বারটার অ্যান্সার হচ্ছে ওয়াজ। তারপরে বলছি এন্ড এবং আই গো টু স্লিপ উইথ এ লাইট অন, এবং আমি গো টু মানে স্লিপ অর্থাৎ ঘুমাতে যাই উইথ কি নিয়ে লাইট, একটা লাইট জ্বালিয়ে ঘুমাতে যাই। আমি কি এখন ঘুমাতাম? অবশ্যই না। অতীতে আমি কোনো একটা কাজ অভ্যাসগত করতাম। অতীতে কি আমি যখন ভয় পাইতাম তখন আমি কি ভয়টা কিছুটা দূরীভূত করার জন্য আমি কি করতাম, সন্ধ্যাবেলা ঘুমানোর যাওয়ার আগে লাইট জ্বালিয়ে ঘুমাতাম। এই অতীতের একটা কাজ যদি সেটা অভ্যাসগত হয়, তখন সেটা আমরা জানি অতীতের কাজ যদি কোনো কিছু অভ্যাসগত বোঝায় তাহলে আমরা ইউজ টু বসাবো। তার মানে ইউজ টু গো আমরা টু এর পরে ভার্বের অলওয়েজ পিওর বেস ফর্ম বসে। আই রিপিট, ইউজ টু এর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে, তাই বা গো আছে বেস ফর্ম গোইতে হবে। বুঝতে পারছো? আর কেন ইউজ টু হলো, যেহেতু আমি অতীতে কোনো একটা কাজ অভ্যাসগত ভাবে করতাম, এরকম অর্থে অতীতের অভ্যাসগত কর্ম অর্থে আমরা ইউজ টু নিয়েছি। এই জায়গায় কোনো রুলস না, জাস্ট সেন্টেন্সটার বাংলার মিনিং অর্থ বুঝে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। যেহেতু আমি অতীতে অভ্যাসগত কর্ম করতাম, যে কোনো একটা কাজ করতাম, এই অর্থে আমরা ইউজ টু বসাইছি। তারপর বলছে ইভেন দেন, এমনকি আই ফিয়ার্ড আমি ভীত থাকতাম, দ্যাট যে মনস্টার এই দানবেরা ক্লাইম মানে কি উঠে আসবে, ইন থ্রো কিসের মধ্যে দিয়ে, মাই বেডরুম উইন্ডো আমার বেডরুমের জানালা দিয়ে কি উঠে আসবে, কোনো কিছু আসবে। মানে আমি জানতাম যে এই দানবেরা কি আমার বেডরুমের জানালা দিয়ে অবশ্যই উঠে আসবে। এখানে কোনো রুলস এর কাজ নেই, জাস্ট তোমাদেরকে বাংলা মিনিংটা বুঝতে হবে। কোনো কিছু অবশ্যই উঠে আসবে উপরে দিয়ে, এরকম অর্থে আমরা মাইট অথবা মাস্ট বসাতে পারো, যে কোনো একটা মডাল ভার্ব বসালেই হবে। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মাইট ক্লাইম। আমরা জানি মডাল ভার্বের পরে অলওয়েজ ভার্বের কোন ফর্ম বসে, বেস ফর্ম বসে। তাহলে মডাল ভার্ব কোনগুলো তোমরা একটু নোট করে নাও। আমি বলছি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এগুলো হচ্ছে কি মডাল ভার্ব। আই রিপিট, তোমরা নোট করে নিও। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, হ্যাড বেটার, উড রেদার, উড বেটার, হ্যাড রেদার, এগুলো হচ্ছে কি মডাল ভার্ব। এই মডাল ভার্বের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসে। যেহেতু আই ফিয়ার্ড আমি ভীত থাকতাম যে মনস্টাররা ক্লাইম ইন থ্রু মাই বেডরুম উইন্ডো, অবশ্যই কি তারা আমার বেডরুমের জানালা দিয়ে অবশ্যই উপরে উঠে আসবে, অবশ্যই উপরে উঠে আসবে। এরকম আমি একটা কি বইয়ের একটা আশঙ্কা পেতাম। অবশ্যই উঠে আসবে ওতে কোনো রুলস এর কাজ করবে না, জাস্ট এই জায়গায় তুমি সেন্টেন্সটা পড়বে, দেন বাংলা মিনিংটা বুঝবে, দেন অ্যান্সার করবে। তাই বাংলা মিনিং এর অর্থ অনুযায়ী অবশ্যই উদ্বর্তে আমরা মডাল ভার্ব মাইট ক্লাইম বসাইছি। আর মাইট যেহেতু মডাল ভার্ব, সেই মডাল ভার্বের অলওয়েজ ভার্ব বেস ফর্ম বসে। তারপরেরটা বলছি সাউন্ড, প্রত্যেকটা সাউন্ড আই হেয়ার যখন আমি শুনতাম, স্ট্রাক মানে হচ্ছে আঘাত, কোনো কিছু আঘাত করতো, ফিয়ার মানে কিসের আঘাত করতো, বিটের ইন্ট্রুমি, অর্থাৎ আমার মনের মধ্যে একটা কি বিটের একটা সঞ্চার ভাবে একটা আঘাত করতো। আচ্ছা বলো তো, আই হেয়ার আমি কি এই যে প্রত্যেকটা সাউন্ড আমি কি এখন শুনতাম? অবশ্যই না, এটা অতীতে শুনতাম। তাই অতীত যেহেতু নির্দেশ করছে, তার মানে আমরা জানি ভার্বের কোন ফর্ম বসবে, ভার্বের বি টু ফর্ম বসবে, তাই হেয়ার থেকে হেয়ার্ড হয়েছে। তারপরে পরবর্তীতে বলছে অফটেন মানে কি, অফটেন নট অফেন। অফেন মানে প্রায়শই আই ran away from the room and sleep on the floor at the foot of my parents' bed. Often আমি প্রায়শই I ran away আমি কি দৌড়ে যেতাম from the room অর্থাৎ
অফ মাই প্যারেন্টস, অর্থাৎ আমার পিতা মাতার ফ্লোর অর্থাৎ মেজের এট দ্য ফট অর্থাৎ পায়ের তলায় এই মেঝেতে আমি কি করতাম প্রত্যেক দিন রেন বইতে দৌড়ে যেতাম কিসের জন্য অন দ্য ফ্লোর এই ফ্লোরের উপর ঘুমানোর জন্য। এন্ড একটা কনজাংশন আমরা জানি রাইট ফর্ম ভার্বের একটা রুলস আছে এন্ড এর আগে যে ভার্ব থাকবে এন্ড এর পরে ঠিক সেম ভার্ব হবে। তাহলে দেখো তো এই জায়গায় ভার্ব কোনটা অ্যাওয়ে অর্থাৎ প্রিপোজিশন রান অ্যাওয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম অফ প্রিপোজিশন দ্য রুম মানে একটা ঘরকে রুম মানে একটা নাউন বাজালে এই জায়গায় ভার্ব কোনটা সাবজেক্ট আই রান নাকি রেন রেন মানে ভার্বের বি টু ফর্ম আছে আমরা জানি এন্ড এর আগে যে ভার্ব থাকবে এন্ড এর পরবর্তীতে ঠিক সেম ভার্বই হয় যেহেতু ভার্বের বি টু ফর্ম রান থেকে রেন আছে তার মানে এন্ড এর পরবর্তী ভার্ব স্লিপ থেকে কি হবে স্লিপড হবে। আই রিপিট তোমরা যারা এখনো ভার্বের ফর্ম গুলো মুখস্থ না প্লিজ ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমরা যে এই ভার্বের ফর্মগুলো প্লিজ তোমরা মুখস্থ করে আসবে। তোমরা যারা জানো না যে কোনগুলো মুখস্থ করবে জাস্ট তোমরা আমাকে অফিসিয়াল আমার অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে জাস্ট একটা মেসেজ করবে দেন আমি তোমাকে সেই পিডিএফটা প্রোভাইড করবো তাহলে তোমাদের আর কোনো ঝামেলাই হবে না। তার মানে ভার্বের বি টু ফর্ম স্লিপের কি স্লিপ থেকে স্লিপড SLEPT স্লিপড। আর এই দুটো বোর্ড কোয়েশ্চনের অ্যান্সারও আমি তোমাদেরকে দিয়ে দেব তোমরা জাস্ট একটু মিলিয়ে নিবে। আমি এই জায়গায় অ্যান্সার দিই না কারণ এই জায়গায় যদি অ্যান্সার দিই তাহলে তোমরা কি পরবর্তীতে প্র্যাকটিস করতে পারবে না দ্যাটস ওয়াই আমি এই জায়গায় অ্যান্সারটা রাখিনি। তাহলে দেখো এন এর আগে যেহেতু বি টু ফর্ম রেন আছে রান থেকে রেন তাই আমরা ভার্বে বি টু ফর্ম স্লিপড দিয়েছি। এখন দেখো নাও দ্যাট আই বি অলমোস্ট 20 নাও মানে কি বর্তমানের কথা ইন্ডিকেট করছে বর্তমানের কথা যদি ইন্ডিকেট করছে কোন টেন্স প্রেজেন্ট টেন্স। এখন আই বি আমরা জানি বি যদি থাকে কোনো রাইট ফর্ম ভার্ব বিটাকে ভেঙে কি বসাতে হয় টেন্স অফ পারসন অনুযায়ী এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার। তাহলে টেন্স নির্ণয় করতে আছি নাও যেহেতু বলছে এখন বর্তমানের কথা ইন্ডিকেট করছে তার মানে এটা কোন টেন্স প্রেজেন্ট টেন্স। আর সেই প্রেজেন্ট টেন্সে আমরা এখন কি নেব এম অথবা ইজ অথবা আর এই তিনটাতে যে কোনো একটা নেব কিসের উপর বেস করে সাবজেক্টের উপর বেস করে। সাবজেক্ট যেহেতু আই আছে আই এর সঙ্গে অলওয়েজ তোমরা মনে রাখবে এম বসে এম আর কোনো সাবজেক্টের সঙ্গে বসে না এম অলওয়েজ আই এর সঙ্গে বসে। আর ইজ অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে বসে থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে আর বসে। বুঝতে পারছো যেহেতু আমরা জানি আই এর সঙ্গে অলওয়েজ এম বসে তাই বিটাকে ভেঙে এম বসাইছি। কেন এম হয়েছে কারণ নাও কথাটা উল্লেখ আছে বর্তমানের কথা ইন্ডিকেট করছে তার মানে প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে এম ইজ আর তিনটা থেকে এম নিয়েছি সাবজেক্টের উপর বেস করে এম শেষ হয়ে গেছে। নাও দ্যাট আই এম অলমোস্ট 20 এখন আমার বয়স হয় কত বছর 20 মানে 20 বছর। আমি অবশ্যই ডু বেটার দেন আরো ভালো করার চেষ্টা করি হোয়াট আমি যা করতাম আই ডু এজ এ চাইল্ড যখন আমি শিশু ছিলাম তখন থেকে কি আমি আরো ভালো করার চেষ্টা করি। আচ্ছা দেখো তো এজ এ চাইল্ড আমি হোয়াট মানে কি করতাম অতীতের একটা অভ্যাস বুঝাইছে না অতীতে তুমি কি করতে সেটা থেকে এখন তুমি আরো ভালো করার চেষ্টা করো। তার মানে অতীতের কথা যদি ইন্ডিকেট করছে যে অতীতে আমি কি করতাম আমরা জানি অতীতের কোনো একটা কথা যদি বলে তাহলে আমরা ইউজ টু অতীতের অভ্যাসগত কথা যদি বলে তাহলে আমরা কি বসাই ইউজ টু। তার মানে এই জায়গায় হবে ইউজ টু ডু অলওয়েজ ডু এর বেস ফর্মই থাকবে কারণ টু এর পর অলওয়েজ পিওর বেস ফর্ম বসে বাড়বে। কেন ইউজ টু হয়েছে কারণ আমি অবশ্যই ডু বেটার দেন ভালো করার চেষ্টা করি আমি এজ এ চাইল্ড যখন আমি শিশু অবস্থায় যে অতীতের অবস্থায় যে আমি শিশু ছিলাম তার থেকে এখন যেহেতু আমি বয়স 20 বছর হয়েছে এই বড় অবস্থায় আমি আগের থেকে কি ভালো করার চেষ্টা করি অর্থাৎ অতীতে যা করতাম তার থেকে এখন আমি ভালো করার চেষ্টা করি। এই অতীতের কোনো একটা অভ্যাস বুঝাইছে বা কোনো একটা অভ্যাসগত কর্ম বুঝাইছে সেজন্য আমরা ইউজ টু বসাইছি। বুঝতে পারছো? তাহলে দেখো however যাই হোক I be still scared of bedtime. however যাই হোক I still মানে কি আমি এখনো scared মানে ভীত থাকি of bedtime অর্থাৎ ঘুমানোর সময় যেহেতু স্টিল কথাটা আছে এখনো
বাংলা মিনিংটা হয়েছে আমি এখনো কি বেড টাইম অর্থাৎ ঘুমানোর সময় বিত থাকি। তাহলে প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা নির্ণয় করতে পারছি, তাহলে আমরা জানি বিটা থাকলে এম ইজ আর তবে ওয়াজ ওয়ার, তাহলে ওয়াজ ওয়ার তো হবে না, কারণ আমি এখনো কি ঘুমানোর সময় বিত থাকি। এখন অতীতে তো না, আমি এখনো কি বিত থাকি, এর উপর তো আমরা আই এর সঙ্গে আমরা জানি অলওয়েজ এম, আই স্টিল স্ক্যার্ড অফ বেড টাইম। তার পরবর্তীটা বলেছি আই হ্যাভ স্লিপ অ্যালোন, আই হ্যাভ স্লিপ অ্যালোন, আমি কি এখন একা ঘুমাই। আমরা জানি হ্যাভ, হ্যাভ হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অক্সিলিয়ারি ভার্বের পরে মূল ভার্বের কোন ফর্ম বসছে, ভার্বের বিতির ফর্ম বসে, তাই হ্যাভ এর পরে স্লিপ থেকে কি হবে বিতির ফর্ম স্লিপ হয়েছে, স্লিপ, স্লিপড এন্ড স্লিপড, স্লিপ থেকে মূল ভার্বের কোন ফর্ম হয়েছে বিতির ফর্ম। এই বিতির ফর্ম কিভাবে আসলো, আর আমরা জানি আই এর পরে হ্যাভ আছে, হ্যাভ কোন টেন্স, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে কোনো রাইট ফর্ম ভার্বের রুলস নেই, এই জায়গায় জাস্ট একটা টেন্সের রুলস আসছে। তাহলে বুঝতে পারছো যে, তাহলে তোমরা ঠিক বুঝতে পারলে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অলওয়েজ মূল ভার্বের কোন ফর্ম নেই, ভার্বের বিতে ফর্ম নেই। তারপর বলছে এন্ড এবং আই স্টিল, আমি এখনো কিপ এ টাইনি নাইট লাইট অন, আমি এখন কি একটা ছোট্ট একটা টিনি বা টাইনি নাইট লাইট অন করে জ্বালিয়ে ঘুমাই। আমি এখনো কি, যেহেতু আমি বিতে পাই, তাই আমি কি এখন একটি ঘুমানোর আগের ছোট্ট একটা লাইট জ্বালিয়ে ঘুমাই। অ্যান্ড বিফোর, এবং বিফোর পূর্বে আই গো টু বেড, অর্থাৎ এই ঘুমানো যাওয়ার আগে আমি লাইট তো জ্বালাই, কিন্তু তার আগে আমি কি করি, বিফোর তার পূর্বে আই গো টু বেড, এই বেডে যাওয়ার পূর্বে আই ডবল চেক, আমি দুইবার চেক করি এভরি ডোর, প্রত্যেকটা দরজা জানালা, এন্ড এভরি উইন্ডো, টু মেক শিওর, নিশ্চিত হই দ্যাট দে ড্যাশ লোক, তারা আমাকে দেখছে কিনা। এখন যেহেতু আমি মেক শিওর হই, আমি ডবল চেক করি ঘুমাতে যাওয়ার আগে যে তারা আমাকে দেখছে কিনা, কারা দেখছে কিনা, এই মনস্টার দানবেরা দেখছে কিনা, তারা আমাকে দেখছে কিনা আমি মেক শিওর হই, আর আমি ডবল চেক করি ঘুমাতে যাওয়ার আগে এভরি ডোর, মানে প্রত্যেকটা ডোর। এখন যেহেতু সাবজেক্ট, যেহেতু থার্ড পারসন প্লুরাল, তাই আমরা জানি যে রাইট ফর্ম যদি বি থাকে, বিটাকে ভেঙে আমরা এমিজার অথবা ওয়াজ ওয়ার নেব। তাহলে এখানে যেহেতু মেক শিওর হই যে দেশ লোক তারা আমাকে দেখছে কিনা, আমি মেক শিওর মানে নিশ্চিত হই, হয় এমন অর্থে, আমরা জানি হয় এমন অর্থে কোন টেন্স সাধারণত হয়, সাধারণত কোনো কিছু হয় যে আমি নিশ্চিত হই যে এটা আমাকে দেখছে কিনা, যে তারা আমাকে দেখছে কিনা, সাধারণত হয় এমন অর্থে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট টেন্সে কি আমরা জানি এমিজার অথবা এই তিনটা থেকে যে কোনো একটা নেব বিটাকে ভেঙে। তাই দে যেহেতু থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট, তাই প্লুরাল ভার্ব আর নিয়ে এসে, তাই দে আর লুকড। আই হোপ তোমরা সবাই খুবই এনজয় করছো এবং খুবই বুঝতে পারছো যে কিভাবে কি অ্যান্সার হলো। তো আমি শেষ করার পূর্বে আমি এটা আরেকবার একটু রিভাইজ দিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই নাম্বারটা বলছে যেহেতু আমরা জানি রাইট ফর্ম হবে বিটা, বি যদি থাকে বিটাকে ভেঙে এমিজার অথবা ওয়াজ বা টেন্স পারসন অনুযায়ী যে কোনো একটা বসে, যেহেতু এই এ নাম্বারটা যেহেতু আমাদের পাস্টে ঘটনাটা উল্লেখ করছে, তাই আমরা বিটাকে ভেঙে আয়ের সঙ্গে ওয়াজ বসাইছি। থার্ড পারসন সিঙ্গুলার এন্ড ফার্স্ট পারসনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ওয়াজ বসে, আর থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে ওয়ার বসে। বি নাম্বারটা আই গো টু স্লিপ উইথ এ লাইট অন, আই গো টু স্লিপ, আমি অতীতে কি ঘুমাতে যাই, একটা অতীতের অভ্যাসগত কর্ম বুঝাইছে, তাই আমরা ইউজ টু গো বসাইছি। সি নাম্বারটা বলছে কি মনস্টার্স, তারা অবশ্যই উঠে আসবে আমাদের জানলার মধ্য দিয়ে, এই অবশ্যই উঠে আসবে অর্থে বাংলার মিনিং অবশ্যই অর্থে কি আমরা মাইট ক্লাইম্ব বসাইছি। এভরি সাউন্ড আই হার্ড, এই সাউন্ডটা তো আমি এখন শুনতাম না, অতীতে শুনতাম, যেটা আমার শোনা হয়ে গেছে অলরেডি, তো অতীতের কথা বুঝাইছি, তার জন্য আমরা বারবে বিউটি ফ্রম হেয়ার থেকে হেয়ার আনছি, HERD হেয়ার আনছি। অফেন প্রায়শই আই রান ওয়ে, এবং আমি কি দৌড়াদৌড়ি করে আমার পিতা মাতার পায়ের নিচে ফ্লোর অথবা মেঝের উপরে কি ঘুমাতে যাই। হ্যাঁ, আমরা জানি এন্ড একটা কনজাংশন, এই এন্ডের আগে যে ভার্বটা বা এন্ডের পরবর্তীতে সেম ভার্বই হয়, যেহেতু এন্ডের আগে ভার্বে বি টু ফ্রম রেন আছে, তাই স্লিপ থেকে স্লিপড হয়েছে। নাও বর্তমানে যেহেতু ইন্ডিকেট করছে এফ নাম্বারটা, তাই আমরা আই এর সঙ্গে আমরা এম নিয়েছি। আমরা জানি বি থাকলে বিটাকে ভেঙে এম ইজ আর অথবা ওয়াজ ওয়ার যে কোনো একটা নিই, কিসের উপর ভিত্তি করে, টেন্স ও পার্সন অনুযায়ী এবং সাবজেক্টের উপর বেস করে। যেহেতু টেন্সটা, এই সেন্টেন্সের টেন্সটা হচ্ছে প্রেজেন্টে, নাও বলছে, এখন বলছে যে আমার বয়স 20 বছর, তাই আমরা আয়ের সঙ্গে এম নিয়েছি। হোয়াট
আই ডেস ডু এজ এ চাইল্ড, আমি অতীতে যা করতাম তার থেকে এখন আরো ভালো করার চেষ্টা করি, অতীতের কোনো তো অভ্যাসগত কর্ম বুঝেছি, সেজন্য আমরা ইউজ টু ডু বসাইছি। এই নম্বরটা বলছে আই স্টিল, আমি এখনো কি বিত বর্তমানে টেন্স, তাই আমরা বিটাকে ভেঙে আই এম বসাইছি। আই হ্যাভ, আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এর পরে মূল ভার্বের কোন ফর্ম বসে, বিটির ফর্ম বসে, তাই আমরা স্লিপ থেকে স্লিপ বসাইছি। তারপরে তো যেহেতু সাধারণত এটা কোনো একটা হয় যে আমি মেকশিওর নিশ্চিত হই যে তারা আমাদেরকে এই মনস্টার দান আমরা দেখছে কিনা, এর উপর তো আমরা প্রেজেন্ট টেন্স নির্ণয় করছি, দেন আমরা বিটেকে ভেঙে আর বসাইছি, আর কিসের উপর বেস করে বসাইছি, সাবজেক্টের উপর বেস করে বসাইছি। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন প্লুরালতে আমরা প্লুরাল ভার্ব আর নিয়েছি। দেখতে পারছো যে গাইস যে রাইট ফর্ম ভার্ব কতটা ইজি। আই হোপ তোমরা যদি না বুঝতে পারো তাহলে আমার এই কথাগুলো একটু পজ করে এবং স্থির মাইন্ডে ধীর স্থিরে তোমরা চেষ্টা করবে। আমি আমার 100% ট্রাই করছি তোমাদেরকে বোঝানোর জন্য, যাতে তোমাদেরকে যতটা ইজিয়েস্ট ওয়েতে বোঝানো যায় সেটাই আমি চেষ্টা করছি। তারপরে যদি কোনো একটা মাই তারপরে যদি আমার কোনো মিস্টেক বা কোনো বোঝানোর ত্রুটি থাকে, প্লিজ তোমরা আমাকে একটু নক করবে আমার অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে, তাহলে আমি তোমাদেরকে সেই ভুল যদি হয় তাহলে প্লিজ আমাকে বলবে। আর যদি তোমরা কিছু একটা না বুঝতে পারো তাহলে সাথে সাথে কোয়েশ্চেন করবে, আমি যদি নেটে থাকি আমি তোমাদেরকে 100% সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তাহলে এরকম আরো ইন্টারেস্টিং এইচএসসি বেস সম্পর্কে ইংলিশ বিষয়ক ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো গাইস। আল্লাহ হাফেজ।